হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা এসে গেছি নতুন গল্প নিয়ে। আজ পড়তে চলেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আধার রাতের অতিথির প্রথম পর্ব। নিতাই ভয় খাওয়া গলায় বলল, ও ঠাকুর, ওই দেখো। ওরে বাপ রে বাপ, এবার বুঝি প্রাণটা গেল। বিশু ঠাকুর একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। নিতাইয়ের কথা শুনে চমকে মুখ তুলে তাকালেন। নিতাই আর কালু শেখকে সঙ্গে নিয়ে তিনি মিশমিশে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আসছিলেন। বিকেলবেলা তিনি গিয়েছিলেন মল্লিকপুরের হাটে। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। গল্প করতে করতে কখন তারা পথ হারিয়ে ফেলেছেন। শীতকাল বলে সাপখোপের ভয় নেই অবশ্য। জঙ্গল নয়, মাইলের পর মাইল ফাঁকা মাঠ, তাই বাঘ আসবার সম্ভাবনা কম। তবে মাঝে মাঝে নেকড়ে আর বাঘডাসা নামে বাঘেরই মতন কিন্তু একটু ছোট এক রকমের হিংস্র প্রাণী এসে পড়ে গ্রাম থেকে হাঁস কিংবা ছাগল চুরি করবার জন্য। অবশ্য বিশু ঠাকুর আর অন্য দুজনেরই হাতে আছে শক্ত বাঁশের লাঠি। নেকড়ে বা বাগডাসা এসে পড়লে তারা পিটিয়ে শেষ করে দিতে পারবেন। কিন্তু নিতাই ভয় পেয়েছে একটা আলো দেখে। বিশু ঠাকুর দেখলেন মাঠের মধ্যে অনেক দূরে একটা সাদা আলো নিয়ে কে যেন লাফাচ্ছে। লণ্ঠন বা মশালের আলো এরকম সাদা রঙের হয় না। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, ওটা কী রে নিতাই? নিতাইয়ের তখন উত্তর দেবার ক্ষমতা নেই। তার দাঁতে দাঁতে ঠক ঠক করে শব্দ হচ্ছে, আর সে সেই অবস্থাতেই বলে যাচ্ছে, রাম 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 রাম। কালু শেখের অবস্থা ততটা খারাপ না হলেও সে এর মধ্যে মাটিতে বসে পড়েছে। সেই অবস্থায় বলল, ও ঠাকুর মশাই, আজ বুঝি মোলাম। শিগগির চক্ষু ঢাকো, শিগগির। বিশু ঠাকুর তখনও বুঝতে পারছেন না ব্যাপারটা। তার সঙ্গী দুজনের এরকম অবস্থা হলো কেন শুধু একটা আলো দেখে। তিনি বললেন, আরে তোদের কি হলো? কে ওখানে আলো নিয়ে নাচানাচি করছে? নিতাই তখনও বলে চলেছে, রাম 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 রাম। কালু শেখ বলল, এখনো চক্ষু ঢাকুনি, তোমার রক্ত চুষে খেয়ে নেবে। ও হলো আউলো ডাকিনি। বিশু ঠাকুর বললেন, আউলো? তার মানে কি, আলেয়া? ছোটবেলায় বাবার মুখে অনেক গল্প শুনেছি বটে, কিন্তু আগে কখনো দেখিনি। কি করে ওই আলেয়া? কালু শেখ বলল, ও হলো মায়াবিনী সর্বনাশিনী। মানুষকে আগে ঘুরায়ে ঘুরায়ে মেরে ফেলে, তারপর তার বুকের রক্ত চুষে খায়। বিশু ঠাকুর এবার হেসে বললেন, হ্যাঁ, রক্ত চুষে খাওয়া অত সোজা? কেন, আমাদের হাতে লাঠি আছে না? কালু শেখ বলল, ও ঠাকুর, তুমি কও কি? তুমি লাঠি দিয়ে পেতনির সঙ্গে লড়তে চাও? এমন অলক্ষণে কথা মনেও এনোনি। হে বাবা মানিকপীর, হে বাবা কালীগঞ্জের মুর্শেদ, বাঁচায়ে দাও আমাদিকে, এবারের মতো বাঁচায়ে দাও। বিশু ঠাকুর দুই চোখ তীক্ষ্ণ করে আবার সামনের দিকে দেখলেন। এবার আলোটাকে সত্যিই যেন মনে হলো একটা মেয়ের মূর্তি। সাদা রেশমের কাপড় পরা একটি মেয়ে, সে তিরিং তিরিং করে নাচছে। তিনি বললেন, তোরা এখানে বস, আমি কাছ থেকে ভালো করে দেখে আসি। নিতাইচরণ আর কালু শেখ যতই ভয় পাক, তারা বিশু ঠাকুরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। এই বিশু ঠাকুর পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে তাদের প্রাণে বাঁচিয়েছে। তারা দুজনে সঙ্গে সঙ্গে দুদিক থেকে বিশু ঠাকুরের দু হাত ধরে বলে উঠল, না ঠাকুর, তুমি যেতে পারবা না, কিছুতেই যেতে পারবা না। বিশু ঠাকুর বেশ বিরক্ত হলেও তার এই অনুগত ভক্তদের ওপর তিনি রাগ দেখালেন না। জোর করে হেসে বললেন, আরে তোরা এরকম শিশুর মতন আচরণ করছিস কেন? আমি হলুম গিয়ে শিব ঠাকুরের পূজারি। আমায় কখনো ভূত প্রেত কোনো ক্ষতি করতে পারে? বললুম তো, তোরা বস এখানে, আমি একটু কাছে গিয়ে দেখে আসি।
নিতাই আর কালু শেখ একেবারে কেঁদে ফেলল এবারে। তারা হাউমাউ করে চেঁচিয়ে বিশু ঠাকুরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, না, তুমি যেতে পারবা না, তুমি কিছুতেই যেতে পারবা না। ও ঠাকুর, তোমার এ কি দুর্বুদ্ধি হলো? হাউলোর কাছে গেলে কেউ বাঁচে না। কিন্তু তারা গায়ের জোরে বিশু ঠাকুরের সঙ্গে পারবে কেন? বিশু ঠাকুরের শরীরে অসুরের মতন শক্তি। তিনি এক ঝটকায় ওদের দুজনকে মাটিতে ফেলে দিয়ে ধমক দিয়ে বললেন, বললুম না, তোরা এখানে বসে থাক, আমি ঝড়তি ঘুরে আসছি। তিনি লাঠিটা বাগিয়ে ধরে দৌড় লাগালেন। বিশু ঠাকুর পড়ে আছেন মালকোচা মারা ধুতি আর একটা আলোয়ান, খালি পা, মাথায় চুল নেই, কিন্তু মোটা একগোছা টিকি। দৌড়বার সময় আলোয়ানটা খুলে পড়ে যাচ্ছিল বলে তিনি ভালো করে জড়িয়ে নিলেন। একটুখানি দৌড়বার পরেই তিনি বুঝতে পারলেন যে জল কাদার মধ্যে এসে পড়েছেন। অল্প অল্প জল, তার নিচে নরম কাদা। তবু তিনি না থেমে সোজা সেই আলোয় গড়া মেয়েটির দিকে ছুটলেন। সেই মেয়েটিও ক্রমশই দূরে যাচ্ছে। এখন আর সে নাচছে না, লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে যেন। বিশু ঠাকুর মনে মনে বললেন, পালাবে কোথায়? আমি ওকে ঠিক ধরব। দেখতে হবে ও কেমন ডাকিনি। আলেয়া ডাকিনি একবার ডান দিকে একবার বাঁ দিকে সরে গিয়ে ছলনা করছে বিশু ঠাকুরের সঙ্গে। বিশু ঠাকুর একবার স্পষ্ট দেখতে পাচ্ছিলেন মেয়েটিকে। তার মুখের কাছে যেন রক্তের দাগ। একবার যেন তিনি তার তীক্ষ্ণ খিলখিল হাসির শব্দ শুনতে পেলেন। তিনি ভাবলেন, এই ডাকিনী যদি সত্যিই মানুষের রক্ত শুষে খায়, তবে তো আজই একে ঠান্ডা করে দেওয়া দরকার। যেতে যেতে হঠাৎ ভুল করে বিশু ঠাকুর এক জায়গায় প্রায় কোমর জলে নেমে গেলেন। তার পা দুটো গেঁথে গেল কাদায়, আর সঙ্গে সঙ্গে দপ করে আলেয়ার আলোও নিভে গেল। এতক্ষণ বাদে শরীরটা ছমছম করে উঠল বিশু ঠাকুরের। এমন অন্ধকার হয়ে গেল যে নিজেকে পর্যন্ত দেখা যায় না। বিশু ঠাকুর বুঝতে পারলেন না আলোটা হঠাৎ একেবারে নিভে গেল কি করে। জোর হাওয়াও তো বইছে না। এই রকমভাবেই কি আলেয়া ডাকিনী মানুষের রক্ত শুষে খায়? তিনি সেই কাদা থেকে উঠবার চেষ্টা করছেন, কিন্তু আরও বেশি করে পা গেঁথে যাচ্ছে। এখানকার কাদায় বিচ্ছিরি পচা পচা গন্ধ। তিনি এখন ইচ্ছে করলেও পালাতে পারবেন না। তিনি দু হাত তুলে গলা ঢেকে রইলেন, যেন হঠাৎ কেউ গলা টিপে ধরতে না পারে। অনেকক্ষণ সেইভাবে দাঁড়িয়ে রইলেন, কিন্তু কেউ এলো না। তারপর এক সময় তিনি আবার আস্তে আস্তে জল থেকে উঠে আসবার চেষ্টা করলেন। নরম ভুসভুসে কাদায় বেশি নড়াচড়া করলেই বিপদ। হাতের লাঠিটাও গাঁথা যাচ্ছে না, অনেক দূর নেবে যাচ্ছে। কোনো রকমে একটা পা টেনে তুলে খুব সন্তর্পণে পিছন দিকে সেই পাটা রাখলেন। তারপর অন্য পা তোলবার চেষ্টা করলেন। এই রকমভাবে অনেকক্ষণের চেষ্টায় বেশ কিছুটা উঠে এসেছেন। এমন সময় তার খুব কাছেই হুস করে আলোটা আবার জ্বলে উঠল। সঙ্গে সঙ্গেই শোনা গেল একটা ভয়ঙ্কর রকমের হিহি হিহি হাসি। বিশু ঠাকুর চমকে গেলেন। তার সারা শরীর কাঁপতে লাগল। তিনি স্পষ্ট দেখতে পেলেন সেই আলোর মধ্যে একটি 17-18 বছরের মেয়ে জ্বলন্ত চোখে হিংস্রভাবে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কয়েক পলক মাত্র, তারপরেই সেই আলো মিলিয়ে গেল। আবার সেই নিদারুণ অন্ধকার, আর কোনো শব্দও নেই। বিশু ঠাকুর প্রথমে ভাবলেন এইবার সেই ডাকিনী তার ওপর ঝাঁপিয়ে পড়বে। দুহাতে লাঠিটা ধরে তিনি প্রাণপণ শক্তিতে বো বো করে ঘোরাতে লাগলেন তার মাথা ঘিরে। সেইভাবে কতক্ষণ ধরে তিনি ঘোরালেন তার খেয়াল নেই। সেই আলো আর জ্বলল না, কেউ এলোও না। তখন লাঠি ঘোরানো থামিয়ে জিজ্ঞেস করলেন, কে ওখানে? কে আলো জ্বলেছিল? কোনো উত্তর নেই। আবার তিনি চড়া গলায় জানতে চাইলেন, কে কে লুকিয়ে আছো অন্ধকারে? উত্তর দাও, কোনো ভয় নেই। এইরকমভাবে কয়েকবার চেঁচিয়েও তিনি কোনো সাড়া শব্দ পেলেন না। এতক্ষণ পরে তার মনের জোর চলে গেল। তিনি খুব ক্লান্ত বোধ করলেন।
এখন যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে তার গোড়ালি পর্যন্ত জল। তবু তার ইচ্ছে করল ওই জলের মধ্যেই বসে পড়ে একটু বিশ্রাম নিতে। সেই জলের মধ্যে বসে পড়ার পরও তার মনে হলো এতেও ভালো লাগছে না, এখন শুয়ে পড়লেই সবচেয়ে আরাম হবে। তিনি সত্যি সত্যি শুয়ে পড়তে যাচ্ছিলেন, সেই সময় শুনতে পেলেন দূর থেকে কারা যেন ডাকছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। তখন তার মনে পড়ল তিনি তো নিতাই চরণ আর কালু শেখকে এক জায়গায় বসিয়ে রেখে এসেছেন। তিনি তাড়াতাড়ি গা ঝাড়া দিয়ে আবার উঠে দাঁড়ালেন। খুব অবাক হয়ে ভাবলেন তিনি কি করতে যাচ্ছিলেন। এরকম জায়গায় কেউ শোয়? এও কি ডাকিনীর মায়া? তিনি খুব জোরে উত্তর দিলেন, নিতাই রে, ও কালু শেখ, তোরা কোথায়? ওদিক থেকে উত্তর এলো, ঠাকুর মশাই, আপনি কোন দিকে? আরো কয়েকবার ডাকাডাকি করে সেই শব্দ শুনে বিশু ঠাকুর দিক বুঝে নিলেন। তারপর সাবধানে পা ফেলে ফেলে এগোলেন সেই দিকে। গায়ের আলোয়ানটা জল কাদা মেখে ভারী হয়ে গেছে, শীতের কাঁপুনিও লাগছে। তবু সেই অবস্থায় কয়েক পা গিয়েও বিশু ঠাকুর থমকে দাঁড়ালেন। তারপর কি ভেবে তার হাতের লাঠিটা কাদার মধ্যে গেঁথে দিলেন ভালো করে। লাঠিটাকে সেই অবস্থায় রেখে দিয়ে তিনি এগুতে লাগলেন নিতাইচরণ আর কালু শেখের দিকে। নিতাইচরণ আর কালু শেখ কিন্তু এক পাও এগোয়নি। যেখানে বসেছিল সেইখান থেকেই হাঁক ডাক করছে। ওরা নাকি সেই প্রথম থেকেই একটানা ডেকে চলেছে, কিন্তু বিশু ঠাকুর এতক্ষণ ওদের গলার আওয়াজ শুনতে পাননি। যাই হোক, বিশু ঠাকুরকে ফিরে পেয়ে ওরা আনন্দে একেবারে কেঁদে ফেলল। ঠাকুর, তুমি সত্যি বেঁচে আছো? তোমায় ডেকে ডেকে আমার গলা কাঠ হয়ে গেল। এমনভাবে ভগবানকেও কোনোদিনও ডাকিনি। তুমি অনেক পুণ্য করেছো ঠাকুর, তাই আউলো ডাইনি তোমার গায়ে আঁচড়টি পর্যন্ত কাটতে পারেনি। কালু শেখ বলল, ঠাকুর, তুমি সত্যি সত্যি আউলো ডাকিনীরে দেখলা? সে তোমার রক্ত চুষে খেতে দিয়ে আসেনি? বিশু ঠাকুর এখন কিন্তু ওদের সঙ্গে হাসি তামাশা করতে পারলেন না। চিন্তিতভাবে বললেন, হ্যাঁ রে, সত্যিই দেখলুম, যেন মনে হলো ওরকম ফটফটে সাদা রঙের আলো তো রাতের অন্ধকারে আগে দেখিনি। তার মধ্যে একটা মেয়ের মুখ, বড় রাগী, কটমট করে তাকালো আমার দিকে। কেন বুঝলাম না। কালু শেখ বলল, তোমার 7 পুরুষের ভাগ্যি যে তুমি বেঁচে গেছো। ওর সামনে গেলে কেউ কোনোদিন বাঁচে বলে শুনিনি। নিতাই বলল, ঠাকুর, তোমার শিব পুজো করা সার্থক। ভূত পেরেত, ডাকিনী, পিশাচিনী সবই শিবের চেলাচামুন্ডা, তাই তোমাকে দেখে চিনতে পেরে পিছু হটে গেছে, নইলে ওরা কাউকে ছাড়ে না। কালু শেখ বলল, আমার এক চাচারেই তো সারা রাত মাঠের মধ্যে ঘুরায় ঘুরায় মেরে ফেলেছে। সকালে যখন তারে পাওয়া গেল তখন তার গলা আর বুকের কাছে খাবলা খাবলা মাংস নাই। বিশু ঠাকুর বললেন, তাহলে তো বড় চিন্তার কথা। জ্যান্ত মানুষের রক্ত মাংস খেয়ে নেবে? ভূত প্রেতের এ অত্যাচার তো সহ্য করা যায় না। নিতাই বলল, তা বলে তুমি কি ভূতের সঙ্গে লড়াই করবে নাকি? ও সব কথা মনেও স্থান দিও না। দেখলে না তোমার মতো মানুষকে কি নাজেহালটাই না করলে। তোমার শরীরের অবস্থা দেখেছ? কালু শেখ বলল, এ অলক্ষণে জায়গায় আর থাকা ঠিক হবে না, চলো আমরা হাঁটা দিই। বিশু ঠাকুর দূরের অন্ধকারের দিকে আর একবার তাকালেন, কিন্তু আর সেই আলোটা দেখা গেল না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল। দুর্দান্ত জলদস্যু গঞ্জালাসকে আর তার দলবলকে বন্দি করে মুঘল সেনাপতির হাতে ধরিয়ে দিয়েছিলেন বিশু ঠাকুর। সেই জন্য মুঘল সেনাপতি শায়েস্তা খাঁ খুশি হয়ে বিশু ঠাকুরকে এক বিশাল জায়গির উপহার দিতে চেয়েছিলেন, কিন্তু বিশু ঠাকুর নেননি। তিনি সবিনয়ে জানিয়েছিলেন যে তিনি সামান্য একজন ব্রাহ্মণ পূজারী, তিনি অত বিষয় সম্পত্তি নিয়ে কি করবেন। আসলে বিশু ঠাকুর মনে মনে খুব অহংকারী।
তিনি কারো কাছ থেকে দান গ্রহণ করেন না। আবার তিনি ফিরে এসেছিলেন নিজের গ্রামে, কিন্তু সেখানে এসেও তিনি কিছুটা মুশকিলে পড়লেন। গ্রামের লোকেরা ঘোঁট পাকিয়ে বলল, বিশু ঠাকুর এতদিন বোম্বেটেদের জাহাজে কাটিয়েছেন, তাদের হাতে জল ও খাবার খেয়েছেন, সুতরাং তার জাত গেছে, অতএব তিনি আর মন্দিরের পূজারি হতে পারবেন না। এ কথা শুনে বিশু ঠাকুর তো একেবারে হতবাক। পর্তুগিজ জলদস্যুরা এই সব গ্রামের মানুষদের ধরে ধরে কৃতদাস হিসেবে চালান দিত। বিশু ঠাকুরের জন্যই তো তা বন্ধ হয়েছে, অথচ এই তার প্রতিদান। মানুষ এত অকৃতজ্ঞ হয়? আসলে তখন মানুষের মনের মধ্যে বড় অন্ধকার। দলাদলি আর কুসংস্কারের জন্য বাঙালি জাতি সেই সময় দিন দিন দুর্বল হয়ে পড়ছে। অন্যায়ের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়াবার মতন মনের জোরও হারিয়ে ফেলেছে। সেই গ্রামে বিশু ঠাকুরের বুড়ি মা ছাড়া আর কেউ ছিল না। জলদস্যুরা বিশু ঠাকুরকে ধরে নিয়ে যাওয়ার পর অনেক দিন তিনি ছেলের কোনো খবর না পেয়ে কাঁদতে কাঁদতে মরেই গেলেন একদিন। তার ছেলে যে কত বড় সাহসের কাজ করে কত মানুষের প্রাণ বাঁচিয়েছে সে কথা তিনি জানতেও পারলেন না। পৃথিবীতে বিশু ঠাকুরের আর আত্মীয় বলতে কেউ নেই। গ্রামের লোকেদের ওই রকম কথা শুনে একসময় তিনি রাগে দুঃখে ঠিক করেছিলেন এই গ্রাম ছেড়ে চিরকালের মতন চলে যাবেন, আর কোনো দিন এদের মুখ দেখবেন না। তারপর আবার ভাবলেন, কোথায় বা যাবেন, সব জায়গাতেই তো একই অবস্থা। অন্য কোথাও গেলে তার পরিচয় গোপন করে থাকতে হবে, কিন্তু কেন তিনি নাম বদলাবেন? তিনি তো কোনো অপরাধ করেননি। বিশু ঠাকুর যে ফিরিঙ্গিদের খাবার একদিনও মুখে তোলেননি সে কথা তিনি বললেন না। তিনি গ্রামের লোকেদের জানিয়ে দিলেন যে তিনি ওই শিব মন্দিরেই থাকবেন, আগের মতন রোজ তিনিই পুজো করবেন। দেখা যাক কে তাকে সেখান থেকে হটাতে পারে। সেই গ্রামে আর কোনো ব্রাহ্মণ নেই। এতদিন এই মন্দিরে পুজোই হয়নি। বিশু ঠাকুর শুরু করে দিলেন পুজো। সেই মন্দিরই হলো তার ঘর বাড়ি। গ্রামের লোকেদের মধ্যে অবশ্য এত সাহস নেই যে বিশু ঠাকুরকে সেখান থেকে জোর করে সরিয়ে দেবার চেষ্টা করবে। তাছাড়া স্বয়ং মুঘল সেনাপতি শায়েস্তা খাঁ যাকে খাতির করেন তার গায়ে হাত তোলাও বিপজ্জনক। গায়ের লোক কেউ আর সেই মন্দিরে আসে না, দূর থেকে শুধু বিশু ঠাকুরের নিন্দে করে। পর্তুগিজ জাহাজ থেকে যেসব কৃতদাসদের বিশু ঠাকুর মুক্তি দিয়েছিলেন তাদের মধ্যে কয়েকজন কিন্তু বিশু ঠাকুরের সঙ্গ ছাড়েনি। তারা রোজ আসে বিশু ঠাকুরের কাছে। তারা থাকে কাছাকাছি গ্রামে, তাদেরও একই অবস্থা। ফিরিঙ্গি ছুঁয়েছিল বলে তাদের জাত গেছে, তাদের এক ঘরে করা হয়েছে। অর্থাৎ গ্রামের কোনো লোক তাদের নেমন্তন্ন করবে না, কেউ তাদের বাড়িতে নেমন্তন্ন খেতে আসবেও না। শুধু তাই নয়, যে পুকুর থেকে গ্রামের লোক জল নেয় সেই পুকুরের জল এরা ছুঁতে পারবে না। নিতাই এসে বিশু ঠাকুরের কাছে বলেছিল, ঠাকুর, আমাদের কি দোষ বলো তো? আমরা কি ইচ্ছে করে পর্তুগিজদের হাতে ধরা দিয়েছিলুম, না নিজে থেকে মেঙে খাবার খেয়েছি? কোনো রকমে তোমার দয়ায় প্রাণে বেঁচে ফিরে এসেছি, সেটাও শেষে দোষ হলো? কই, মুসলমানদের মধ্যে তো জাত যায় না, আমাদের কেন জাত যাবে? বিশু ঠাকুর বললেন, দেখ, আমি তো কিছু পুঁথিপত্র পড়েছি, আমাদের শাস্ত্রও কিছু পড়েছি, কোথাও তো জাত যাবার কথা লেখা নেই। রামচন্দ্র গুহক চণ্ডালের বাড়িতে অতিথি হয়েছিলেন, সেজন্য কি তার জাত গিয়েছিল? নিতাই বলেছিল, রামচন্দ্র তো ভগবান, তার আবার জাত যাবে কি করে? আমরা হলুম গিয়ে সামান্য মানুষ। বিশু ঠাকুর বললেন, ভগবানই তো মানুষ সৃষ্টি করেছেন, তাই না? তাহলে আমরা সবাই ভগবানের ছেলে। ভগবানের যদি জাত না যায় তবে তার ছেলেদের কেন জাত যাবে? শোন, প্রায় 100 বছর আগে নদিয়া জেলায় এক মস্ত বড় মহাপুরুষ জন্মেছিলেন। অনেকে বলে তিনিও ভগবানের একজন অবতার। তার নাম নিমাই ঠাকুর। পরে তার নাম হয়েছিল চৈতন্য ঠাকুর। তিনি বলতেন, বামুন, মুসলমান, কায়স্থ, শূদ্র, ডোম সবাই মানুষ, সবাই সমান।
তিনি সবাইকে বুকে জড়িয়ে ধরতেন। অত বড় মহাপুরুষ কি ভুল বলতে পারেন? দারুক নামে একজন বলল, ওই চৈতন্য ঠাকুরের শিষ্যদের আমি দেখেছি, তাদের বলে বোষ্টম, তাদের মাথা ন্যাড়া হয়। গাজীপুরের হাটে দেখেছিলুম কয়েকজন বোষ্টম খোল করতাল বাজিয়ে গান গাইছে। আহা, বড় সুন্দর গান। একটা গানের কথা এখনো আমার মনে আছে, শুনো হো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চরণদাস নামে আর একজন বলল, আহা, কি চমৎকার কথা, শুনলে চোখে জল এসে যায়। সব মানুষ সমান, জমিদার বাবুও মানুষ, আমিও মানুষ, আমাদের মধ্যে কোনো ফারাক নেই। নিতাই বলল, কিন্তু ঠাকুর, তুমি ব্রাহ্মণ আর আমি শূদ্র, তুমি আর আমি সমান হতে পারি? তুমি কত লেখাপড়া জানো, তোমার কত বুদ্ধি, আর আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। বিশু ঠাকুর বললেন, শোন, অবস্থার দোষে কিংবা চেষ্টার অভাবে অনেকে মুখ্য থাকে, নিজের চেষ্টায় বড় হতে হয়। আমি কিছুদিন এক মৌলভী সাহেবের কাছে পড়াশোনা করেছিলাম। সেই মৌলভী সাহেব আমাকে কতকগুলো বড় আশ্চর্য ইতিহাস শুনিয়েছিলেন। অনেককাল আগে সেকেন্দার শাহ নামে এক মহা শক্তিশালী গ্রিক রাজা আমাদের এই হিন্দুস্তান আক্রমণ করেছিলেন। সব দেশটাই দখল করে নিতেন, কিন্তু পুরু নামে এক ছোট রাজা যুদ্ধে খুব সাহস দেখিয়ে তাকে আটকে দিলেন। তবেই দেখ, মনের জোর থাকলে ছোট হয়েও বড়োর সঙ্গে টক্কর দিতে পারে। আরও আশ্চর্য কথা, সেই সময় চন্দ্রগুপ্ত নামে একজন মহা শক্তিশালী মানুষ গ্রিকদের তাড়িয়ে দেশের রাজা হলেন। সেই চন্দ্রগুপ্ত নাকি ছিলেন দাসীর ছেলে। নিতাই বলল, বলো কি ঠাকুর, দাসীর ছেলে হলো রাজা? বিশু ঠাকুর বললেন, শুধু রাজা নয় রে, সম্রাট। দারুক বলল, মহাভারতের গল্পে শুনেছি কনকেও তো সবাই ছুতোর মিস্ত্রির ছেলে বলেই জানতো, তবু মহাবীর বলে তেনাকে মান্যগণ্য করত সবাই। বিশু ঠাকুর বললেন, তাহলে বুঝলি, কতগুলো মুখ্য গায়ের লোকের কথা মতন মানুষের জাত যায় না, আর জাতের জন্যই মানুষ বড় ছোট হয় না। দারুক বলল, তবে একটা কথা কি জানো ঠাকুর, এই যুগটাই পড়েছে অন্য রকম। এখন ধর্মকথা কেউ শোনে না, এখন জোর যার মুল্লুক তার। গ্রামের লোক যদি এক কাঠা হয়ে আমাদের মেরে তাড়াতে আসে। বিশু ঠাকুর বললেন, সেজন্য আমাদেরও শক্তি সঞ্চয় করতে হবে। আমরা শক্তিশালী হলে দেখবি সবাই আমাদেরও ভয় পাবে। সেই থেকে নিতাই, দারুক আর তাদের দলবল এই শিব মন্দিরের সামনের চাতালে প্রত্যেক দিন বিকেলবেলা লাঠি, বল্লম, সড়কি চালানো শেখে। এখন তাদের দলে প্রায় 50 জন লোক জুটেছে। ওইসব খেলার সময় তাদের হাড়ের এড়ে চিৎকার শুনলে দূর থেকেও মানুষের বুক কাঁপে। গ্রামের লোকেরা আর ভয়ে কেউ সে তল্লাটে যায় না। অনেকে বলে বিশু ঠাকুর ডাকাতের দল খুলেছে। আসলে ব্যাপারটা তার ঠিক উল্টো। বিশু ঠাকুর যখনই খবর পান কাছাকাছি কোনো গ্রামের নিরীহ গরিব মানুষের ওপর কেউ অত্যাচার করছে, অমনি তিনি দলবল নিয়ে হাজির হন আর দুষ্টু বদমাশদের পিটিয়ে হাড় গোড় ভেঙে দেন। দেশে এখন বড় অরাজক অবস্থা। দিল্লির বাদশাহ এখন ঔরঙ্গজেব। তিনি নিজেই সেখানে যুদ্ধ বিগ্রহ নিয়ে খুব ব্যস্ত। এত দূর দেশের দিকে নজর দেবার সময় পান না। তাছাড়া তিনি বাংলা মুলুককে খুব একটা পছন্দও করেন না। নেহাত তার সম্মানে ঘা লেগেছে বলেই তিনি তার সেনাপতি শায়েস্তা খাঁকে পাঠিয়েছিলেন পর্তুগিজ জলদস্যুদের দমন করবার জন্য। বিশু ঠাকুর জলদস্যুদের সর্দার গঞ্জালেস ডিবাওকে কয়েকখানি জাহাজ সমেত শায়েস্তা খাঁর হাতে ধরিয়ে দিয়েছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে যে সেনাপতি শায়েস্তা খাঁ সেই জলদস্যুদের বন্দি করে কোনো শাস্তি না দিয়ে তাদের সঙ্গে ভাব জমিয়ে নিয়েছেন। ঢাকা শহরের ফিরিঙ্গি বাজারে থাকবার জায়গা দিয়েছেন তাদের সবাইকে। তাদের
খাওয়া দাওয়ারও কোনো রকম অসুবিধে রাখেননি। আসলে শায়েস্তা খাঁর মূল উদ্দেশ্য হল আরাকান রাজ্য আক্রমণ করা, কারণ আরাকানের রাজা বাদশাহ অরঙ্গজেবের পলাতক ভাই শাহ সুজাকে আশ্রয় দিয়েছিলেন। সেইটাই তো অরঙ্গজেবের যত রাগের কারণ। কিন্তু আরাকান যেতে হবে জলপথে। মুঘলরা জলপথ তেমন চেনেও না, জলযুদ্ধে পটুও নয়। সেই জন্যই শায়েস্তা খাঁ চান পর্তুগিজ জলদস্যুদের কাজে লাগাতে। দস্যু সর্দার গঞ্জালেস টিবাও শায়েস্তা খাঁর ভালো ব্যবহারের বিনিময়ে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। শিবগঞ্জ থেকে ঢাকা শহর অনেক দূরে। এইসব গাঁয়ের মানুষ কেউ অত দূরে যায় না। দেশের শাসন ব্যবস্থা খুব দুর্বল বলে চোর ডাকাত খুনে আর ঠ্যাঙাড়েদের উৎপাত এত বেড়েছে যে সাধারণ মানুষ নিজের নিজের গ্রাম থেকে আর বেরোতেই চায় না। তবু মাছ ধরার নৌকোগুলো পথ হারিয়ে প্রায়ই অনেক দূরে দূরে চলে যায়। তাদের মধ্যে কয়েকজন আবার 6 মাস 9 মাস পরে ফিরেও আসে। ব্যবসায়ীরাও তাদের প্রাণের মায়া তুচ্ছ করে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে। এই সব মানুষের মুখে কিছু কিছু খবরও পাওয়া যায়। ভয়ঙ্কর দস্যু সর্দার গঞ্জালেস টিবাওয়ের কোনো শাস্তি হয়নি, বরং সে স্বাধীনভাবেই এখনো ঘুরে বেড়াচ্ছে শুনে নিতাই চাঁদ আর কালু শেখরা ভয় পায়। তাদের ধারণা বিশু ঠাকুর গঞ্জালেসকে যে অপমান করেছেন তা সে কখনো ভুলবে না। সে যে কোনো উপায়ে প্রতিশোধ নেবার চেষ্টা করবেই। জলদস্যুর প্রতিহিংসা অতি সাংঘাতিক। এই নিয়ে কত গল্প কথা আছে। বিশু ঠাকুর এই কথা শুনে হাসেন। তিনি বলেন, আরে না না, গঞ্জালেস আবার এত দূরে আসবে সে সাহস তার নেই। মাঝে মাঝে তিনি ঠাট্টা করে তার সঙ্গীদের বলেন, তাহলে একবার ঢাকা শহর ঘুরে আসি, কি বল? দেখি গিয়ে আমার হাতের আরও 2-1টা চর চাপড় খাওয়ার শখ হয়েছে নাকি গঞ্জালেসের। সে কথা শুনে নিতাইরা ভয়ে বিশু ঠাকুরের হাঁটু চেপে ধরে বলেন, খবরদার ঠাকুর, ওরকম কথা মনে স্থানও দিও না। গঞ্জালেস আর একবার তোমায় হাতে পেলে কিছুতেই ছাড়বে না। এইরকমভাবে প্রায় 6 মাস কেটে গেছে। এখন বিশু ঠাকুরের দলের নাম শুনলেই চোর ডাকাত অত্যাচারীরা ভয়ে থরথর করে কাঁপে। আশেপাশের প্রায় 20-25খানা গ্রামে এখন শান্তি বিরাজ করছে। সব জায়গায় এখন আর বিশু ঠাকুরকে দল নিয়ে যেতেও হয় না। কোনো গ্রামে হয়তো ডাকাত পড়েছে, এমন সময় গ্রামের কিছু লোক এমনি এমনি চেঁচিয়ে ওঠে, ওই বিশু ঠাকুর আসছেন, আর ভয় নেই। সেই কথা শুনেই ডাকাতরা চো চো করে দৌড়ে পালায়। বিশু ঠাকুরের গ্রামের যে সব লোক তার জাত গেছে বলেছিল, তাকে এক ঘরে করতে চেয়েছিল, এখন তারাই এসে হাত কচলে বলে, ঠাকুর তুমি সাক্ষাৎ দেবতা, তুমি না থাকলে আমাদের কি হতো? তুমি আমাদের ধনে প্রাণে রক্ষা করেছ। তাই শুনে বিশু ঠাকুর মুচকি হেসে বলেন, আমি সাক্ষাৎ দেবতা? তা বেশ তো, আজ তোমরা তাহলে এই দেবতার প্রসাদ খেয়ে যাও। বদন মিয়া আর বংশীডোম আজ খিচুড়ি রান্না করছে, সেই খিচুড়ি আমি প্রসাদ করে দেব, তোমরা সকলের সঙ্গে বসে খাবে। সেই কথা শুনে বোকা গ্রামবাসীরা এক পা করে পিছিয়ে তারপর দৌড় মারে। 2-1জন থেকেও যায়। গ্রামের সাধারণ ঘরে সাহসী ছেলেরা 1-2জন করে এসে বিশু ঠাকুরের দলে যোগ দেয়। এই রকমভাবে দিন বেশ ভালোই কাটছিল একরকম। কিন্তু সেদিন হাট থেকে ফেরবার পথে ঘটনাটা বিশু ঠাকুরকে খুব চিন্তায় ফেলে দিয়েছে। ছেলেবেলা থেকেই তিনি ভূত প্রেত দৈত্য দানব অনেক গল্প শুনেছেন, কিন্তু নিজের চোখে কখনো কিছু দেখেননি। মাঝে মাঝে শোনা যায় বটে যে পেতনিতে কার গলা মুচড়ে দিয়েছে, কিংবা কাদের বাড়ির বাগানে এক ব্রহ্মদৈত্যী এসে বেলগাছের ডাল ভেঙে দিয়ে গেছে। কালু শেখও কয়েকবার মাছ খেকো ভূতের কথা শুনিয়েছে। সন্ধেবেলা ছিপ দিয়ে মাছ ধরলেই বাড়ি ফেরবার পথে কয়েকটা বেটে বেটে ভূত
পেছনে পেছনে আসে আর বলে, মাছ দে না, মাছ দে না। বিশু ঠাকুর এসব গল্প কখনো ঠিক বিশ্বাস করেননি, কিন্তু সেদিন তিনি নিজের চোখে যা দেখলেন তা অবিশ্বাস করবেন কি করে? ফাঁকা মাঠের মধ্যে ধপধপে সাদা রঙের গোল ধরনের আলো আপনা আপনি জ্বলে উঠল কি করে? ওরকম অদ্ভুত আলো তো তিনি আগে কখনো দেখেননি। তাছাড়া ওই আলোর মধ্যে তিনি মাঝে মাঝে একটি মেয়ের মুখও দেখতে পাচ্ছিলেন, বেশ রাগী ধরনের মুখ। একবার হিহি হিহি হাসিও শুনতে পেলেন। তারপর সব কিছুই অদৃশ্য হয়ে গেল। এ আবার কি রকম ব্যাপার? যতই তিনি ভাবেন ততই তিনি এ রহস্যের কোনো কুল কিনারা খুঁজে পান না। অন্য কেউ এরকম একটা কাহিনী শোনালে তিনি হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এবার যে তার নিজের চোখে দেখা। এর মধ্যে একদিন কার্তিকপুরের গ্রাম থেকে একটা খবর এলো। সে গ্রামের দুজন লোক এসে কেঁদে বলল, তাদের গ্রামে হঠাৎ খুব বাঘের উপদ্রব হয়েছে। 2-3টে বাঘ প্রায়ই গ্রামে ঢুকে পড়ে গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে, এমনকি মানুষও মারছে। এ পর্যন্ত 7 জন গ্রামবাসী গেছে বাঘের পেটে। এখন বিশু ঠাকুর রক্ষা না করলে তাদের আর কোনো উপায় নেই। বিশু ঠাকুর বেশ বিরক্ত হলেন কথাটা শুনে। লোক দুটোকে ধমক দিয়ে বললেন, তোদের গায়ে কি মানুষের রক্ত নেই? বাঘ পড়েছে বলেও তোরা আমাদের সাহায্য চাইতে এসেছিস? কেন তোরা গ্রামের লোক সবাই মিলে বাঘ তাড়াতে পারিস না? লোক দুটো বলল, ঠাকুর, আমাদের গ্রামে কোনো তলোয়ার বন্দুক নেই, আমরা খালি হাতে বাঘ মারবো কি করে? বিশু ঠাকুর বললেন, তলোয়ার বন্দুক নেই, কিন্তু গ্রামে বাঁশঝাড় তো আছে। তোদের লাঠি নেই? 30-40 জন লোক একসঙ্গে লাঠি নিয়ে তেড়ে গেলে বাঘ সিংহ তো ছেলে মানুষ, ব্রহ্মদৈত্যী পর্যন্ত পালাবে। লোক দুটো তবু বোকার মতন কুই কুই করে কাঁদতে থাকে। বিশু ঠাকুরের দল এ পর্যন্ত কখনো বাঘের সঙ্গে লড়াই করেনি। সেই জন্যই নিতাই আর কালু শেখ উৎসাহের সঙ্গে বলল, চলো ঠাকুর, আমরা বাঘ মেরে আসি। বিশু ঠাকুর বললেন, না রে, এইভাবে চললে তো হবে না। গ্রামের লোকেরা যদি নিজেরা দল বেঁধে শত্রু তাড়াতে না শেখে, তাহলে আমরা আর কত সাহায্য করব? লোকে ভাববে বিপদে পড়লে তো বিশু ঠাকুরের দল এসে বাঁচাবেই, সুতরাং আমরা খাই দাই আর ঘুমোই। এ ঠিক নয়। আমাদের এত কি দায় পড়েছে? এরপর দেখবি কোনো গ্রামে শিয়ালের উৎপাত হলেও লোকে আমাদের কাছে ছুটে আসবে। কার্তিকপুর গ্রামের লোক দুটি বলল, ঠাকুর, চোর ডাকাতদের সঙ্গে তবু লড়াই করা যায়, কিন্তু সুন্দরবনের বাঘ যে সাক্ষাৎ জম, তাদের ডাক শুনলেই পিলে চমকে যায়, হাত পা একেবারে অবশ হয়ে পড়ে। ওই বাঘের সঙ্গে লড়াই করার সাধ্য আমাদের নেই। বিশু ঠাকুর রাগ করে বললেন, সাধ্য নেই তো বাঘের পেটে যাও, আমি কি করব? শেষ পর্যন্ত অবশ্য বিশু ঠাকুরকে যেতেই হলো। তার দলের লোকজনদেরই উৎসাহ বেশি। বিশু ঠাকুর তখন ঠিক করলেন, তার দল থেকে মাত্র 4 জন লোককে তিনি সঙ্গে নিয়ে যাবেন। কার্তিকপুর গ্রামের লোকেদেরও লাঠি সোটা নিয়ে যেতে হবে তার সঙ্গে। তাদের গ্রামের শত্রু তাড়াবার জন্য তাদেরও লড়াই করা শিখতে হবে। কার্তিকপুর গ্রামখানি মাতলা নদীর ধারে, শিবগঞ্জ থেকে 1 বেলার পথ। বিশু ঠাকুর তার সঙ্গীদের নিয়ে দুপুর দুপুর পৌঁছে গেলেন কার্তিকপুরে। গ্রামখানি মাঝারি ধরনের, সদেরেক পরিবারের বাস। অধিকাংশ লোকই মাছ ধরে কিংবা চাষবাস করে। গ্রামের ডান দিকে ঘন জঙ্গল, কিন্তু এতদিন সেখানে বাঘ ছিল না। মাতলা নদী পেরিয়ে 2টো বাঘ এসে সেখানে আস্তানা গেড়েছে। গ্রামের লোকজনদের মধ্যে থেকে বেছে বেছে 25 জন স্বাস্থ্যবান লোককে একটা আলাদা জায়গায় দাঁড় করালেন বিশু ঠাকুর। তারপর তাদের বললেন, শোনো, তোমাদের প্রত্যেককে লাঠি ধরতে হবে, আর বাঘ যখন আসবে তখন শুধু একটা কথা মনে রাখলেই চলবে। প্রত্যেকে ঠিক করে রাখবে, তাকে একবার অন্তত লাঠির ঘা বসাতেই হবে বাঘের গায়ে। প্রত্যেকে একবার করে মারলেই আমার চলবে। যে মারতে পারবে না
সে পুরুষ মানুষ নয়। কি মনে থাকবে? সবাই এক বাক্যে বললেন, হ্যাঁ। আগের দিন রাত্রেই বাঘ গ্রাম থেকে একটা মোষ টানতে টানতে নিয়ে গেছে জঙ্গলের কিনারায়। সেখানে আধ খাওয়া অবস্থায় সেটাকে ফেলে রেখে চলে গেছে। বিশু ঠাকুর আগে একা সেই মোষটাকে দেখে এলেন। বাঘের স্বভাব চরিত্র তিনি খানিকটা জানেন। একবার শিকার করা পশুর মাংস সবটা শেষ না করা পর্যন্ত বাঘ সাধারণত নতুন শিকার ধরে না। সুতরাং এই মোষটাকে খাবার জন্য বাঘ আবার এখানে ফিরে আসবে। দিনের আলো থাকতে থাকতেই বিশু ঠাকুর সবাইকে নিয়ে চলে এলেন জঙ্গলের প্রান্তে। আধখানা চাঁদের আকারে তিনি লোকজনদের বসিয়ে দিলেন সেই মোষটাকে ঘিরে। ছোটখাটো ঝোপঝাড়ের আড়ালে প্রত্যেকে লুকিয়ে রইল। বিশু ঠাকুর বলে দিলেন, বাঘ দেখা মাত্র যেন কেউ উঠে না দাঁড়ায়। বাঘ অতি সতর্ক প্রাণী, একটু সন্দেহ হলেই সে আর আসবে না। চারধার না দেখে শুনে সে মাংসে মুখও দেবে না। সেই জন্য সবাইকে একেবারে মুখ বুজে গাছপালার সঙ্গে নিথর হয়ে থাকতে হবে। বিশু ঠাকুর যখন সংকেত দেবেন তখন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। তারপরেই চাঁদ উঠল। এখন পূর্ণিমা চলছে। শীতের আকাশ খুব পরিষ্কার। জ্যোৎস্না একেবারে ফটফট করছে দিনের আলোর মতন। সবাই একটুও নড়াচড়া না করে ঠায় বসে আছে। এরকমভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। হয়তো বাঘ আজ আর এদিকে আসবেই না। কিন্তু রাত্রির প্রথম প্রহর শেষ হতে না হতেই বাঘ এলো। একটা নয়, দুটো। ঠিক যেন খেলা করছে। এই রকমভাবে ছুটোছুটি করতে করতে বাঘ দুটো বেরিয়ে এলো ঘন জঙ্গল থেকে। যেন খাবারের কথা ওদের মনেই নেই। এইভাবে একজন গড়াগড়ি দিল মাটিতে, আর একজন যেন সুরসুরি দিতে লাগলো তার পেটে। তারপর কি মনে হতেই একটা বাঘ গ্রামের দিকে মুখ করে মাটিতে ল্যাজ আঁচড়াতে আঁচড়াতে ডেকে উঠল প্রচণ্ড জোরে। তাতেই সব বানচাল হয়ে গেল। সেই ডাক শুনে ভয় কেঁপে উঠে গ্রামের সব বীরপুরুষরা উঠে দাঁড়িয়েই ওরে বাবা রে, মার রে বলে লাগালো দৌড়। একটা হুড়োহুড়ি পড়ে গেল। এরকম অবস্থায় ফিরে যাওয়া যায় না। বিশু ঠাকুর চিৎকার করে উঠলেন, কেউ পালাবে না, মারো, সবাই একসঙ্গে মারো। তিনি নিজে সবচেয়ে প্রথমে তেড়ে গেলেন লাঠি নিয়ে। কে এলো আর কে এলো না তা তিনি গ্রাহ্যও করলেন না। প্রথম যে বাঘটিকে তিনি সামনে পেলেন তার ঠিক মুখের ওপর প্রচণ্ড শক্তিতে তিনি মারলেন লাঠির ঘা। সুন্দরবনের বাঘও তেমন সাহসী। পালাবার চেষ্টা না করে সে পেছনের দু পায়ে ভর দিয়ে মারল সামনের দিকে এক লাফ। সেই উড়ন্ত অবস্থাতেই বিশু ঠাকুর বাঘের ঠিক চোখ লক্ষ্য করে আর একবার লাঠি চালালেন। তারপর হুড়মুড় করে কি যেন পড়ল তার ঘাড়ের ওপর। বিশু ঠাকুর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। বিশু ঠাকুর চোখ মেলে দেখলেন নিতাই, কালু শেখ ও আরও কয়েকজন দারুণ উৎকণ্ঠিতভাবে বসে আছে তার মাথার কাছে। তিনি প্রথমে ভাবলেন বোধহয় তার মৃত্যু হয়ে গেছে, সেই জন্যই এরা শোক করছে। তবে কি তার আত্মাটা শরীর থেকে বেরিয়ে গিয়ে এসব দেখছে? তিনি দু তিনবার চোখের পাতা ফেলতেই শুনতে পেলেন ওরা ডাকছে, ঠাকুর, ঠাকুর। তখন তিনি বুঝলেন তাহলে তিনি এখনো পুরোপুরি মরে যাননি। কি যেন হয়েছিল, একটা বাঘ তার ঘাড়ে লাফিয়ে পড়েছিল না? কিন্তু একবারে বাঘে ছুলে তো আর বাঁচবার আশা থাকে না। তিনি উঠে বসবার চেষ্টা করে বললেন, আমার কি হয়েছে রে? বাঘে আমার কতখানি খেয়েছে? আমার হাত দুখানা আর পা দুখানা ঠিক আছে তো? নিতাই বলল, তুমি উঠো না ঠাকুর, শুয়ে থাকো, তোমার সব ঠিকঠাক আছে। বিশু ঠাকুর
তবু উঠে বসে নিজের হাত পাগুলো ভালো করে দেখলেন। সবই তো ঠিক আছে, তাহলে বাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ার পরেও ছেড়ে দিল? তখন নিতাই কালু শেখরা জানালো যে বাঘটা বিশু ঠাকুরের ঘাড়ে পড়তে পারেনি। বাঘটা যখন লাফ দেয় সেই সময় দারুকও ছুটে এসেছিল বাঘটার দিকে। বাঘটার মুখের মধ্যে এসে কুড়ুল চালিয়ে দেয়। তারপর ঝোঁক সামলাতে না পেরে দারুকও পড়ে গিয়েছিল বিশু ঠাকুরের ওপর। বিশু ঠাকুর খুব অবাক হয়ে গিয়ে বললেন, বাঘ নয়, দারুক পড়েছিল আমার ওপর, তাতেই আমি অজ্ঞান হয়ে গেলাম? এই যে বড় তাজ্জব কথা। আর দারুকের কি হলো? বাঘ তাকে জখম করেছে? জানা গেল যে দারুকও বেঁচে গেছে খুব অল্পের ওপর দিয়ে। দারুক ও বিশু ঠাকুর একসঙ্গে মাটিতে পড়ে যাবার পর বাঘটা তাদের ডিঙিয়ে একটু দূরে আছড়ে পড়ে। বিশু ঠাকুরের লাঠির ঘায়ে বাঘটা অন্ধ হয়ে গিয়েছিল, আর দারুকের কুড়ুলের ঘায়ে তার চোয়াল ফাঁক হয়ে গিয়েছিল। সেই অবস্থায় সে উঠে দাঁড়াবার আগেই কালু শেখ বর্ষা দিয়ে তাকে গেঁথে ফেলে। দ্বিতীয় বাঘটা ওইসব কাণ্ড কারখানা দেখে আর সঙ্গীকে সাহায্য করবার জন্য এগিয়ে আসেনি। বড় বড় লাফ মেরে পালিয়ে গিয়ে সে একেবারে ঝাঁপিয়ে পড়েছে নদীর জলে, সোজা সাঁতরে ওপারে চলে গেছে। বাঘের সঙ্গে লড়াইতে শেষ পর্যন্ত বিশু ঠাকুরের দলের জয়ই হয়েছে। বিশু ঠাকুর তবু খুশি হলেন না। তিনি ভুরুকুচকে বললেন, কিন্তু দারুকের মতন একটা রোগা পাতলা লোক একটা ঠেলা মারল, আর তাতেই আমি অজ্ঞান হয়ে গেলুম। আমার শরীরের শক্তি টক্তি সব নষ্ট হয়ে গেছে। নিতাই বলল, দারুক রোগা? সে তো রীতিমতো একটা হুমদো জোয়ান। কালু শেখ বলল, আসল কথা কি জানো ঠাকুর, তুমি সেই যে সেদিনকে আউলো ডাইনির পাল্লায় পড়েছিলে, সে নিখাত তোমার খানিকটা রক্ত চুষে নিয়েছে, তাই তুমি কমজোরি হয়ে পড়েছ। নিতাই তাকে ধমক দিয়ে বলল, চুপ, ওরকম অলক্ষণে কথা বলবি নি। ডাইনিটাই তো ঠাকুরকে দেখে ভয় পালালো। আসলে গত বছর খানেক ধরে ঠাকুর তো একদিনের তরেও বিশ্রাম নেননি, সমানে খাটতেছেন। মানুষের শরীরে কি এত সহ্য হয়? বিশু ঠাকুর কালু শেখকে জিজ্ঞেস করলেন, সেই ডাইনিটা তো আমাকে ছোঁয়নি, ধারে কাছেও আসেনি, তবু সে আমার রক্ত শুষে নেবে কি করে? কালু শেখ বলল, ওরা পারে, চোখের দৃষ্টি দিয়েই মানুষের রক্ত চুষে খেয়ে নেয়। নিতাই আবার ধমক দিয়ে বলল, ফের ওই কথা, চুপ মার। ঠাকুর, আমি বলি কি, তুমি এখন কয়েকটা দিন বিশ্রাম নাও, শরীরটার একটু যত্ন করো। তোমার ওপর দিয়ে তো কম ধকল যায়নি। ওরে বাপ রে বাপ, জলদস্যুগুলো তোমায় কি মার মেরেছে! ওরকম মার খেলে অন্য যে কোনো লোক 10 বার মরে যেত। কালু শেখ বলল, ওই জলদস্যুগুলান রে শায়েস্তা খা ঢাকায় বসিয়ে জামাই আদর করতেছেন। এ কথা ভাবলেই আমার মাথায় খুন চড়ে যায়। ইচ্ছে করে এক্ষুনি ছুটে গিয়ে ওই ইবলিসদের বাচ্চাগুলো টুটি চেপে ধরি। নিতাই ঠাট্টা করে বলে, অত সোজা না, তখন তো সবাই ভয়ে মরিছিলি। বিশু ঠাকুর না থাকলে ফিরিঙ্গি ডাকাতদের হাত থেকে আমাদের কেউ বাঁচাতে পারতো না। বিশু ঠাকুর বললেন, তাহলে কিছুদিন বিশ্রাম নেই, কি বল? নিতাই বলল, সেই কথাই তো বলতেছি, কিন্তু তুমি বিশ্রাম নেবেই বা কি করে? রোজই তো মানুষজন এসে তোমায় জ্বালাবে। একে তো জমিদারের পেয়াদাদের অত্যাচার, তার ওপর লেগেই আছে চোর ডাকাতদের উৎপাত। লোকে এখন বিপত্তারণ ঠাকুর হিসেবে তোমাকেই এসে ধরে। আজও তো পলাশখালী গ্রাম থেকে 2জন লোক এসে বসে আছে। বিশু ঠাকুর বললেন, তাহলে এক কাজ করি বরং, কুরানিকে অনেক দিন দেখিনি, কুরানি আর ওর বাবাকে দেখে আসি। ওরা তো থাকে মোল্লাখালীতে। নিতাই আর কালু শেখ মহা উৎসাহের সঙ্গে বলল, সেই ভালো, চলো আমরা সবাই মোল্লাখালী থেকে ঘুরে আসি। বিশু ঠাকুর বললেন, তোরা যাবি কোথায়? তোরা গেলে আর আমার ঘোড়ার ডিম বিশ্রাম হবে? সবসময় এই বকবক করতে হবে তোদের সঙ্গে। তোরা এখানে থেকে কয়েকটা দিন একটু সামাল দে, আমি বেরিয়ে আসি। নিতাই একেবারে চুপসে গিয়ে বলল, তুমি একা যাবে? আমাদের নেবে না? পথে কত রকম বিপদ হতে পারে। বিশু ঠাকুর বললেন,
একা মানুষের আবার বিপদ কি? নিতাই বলল, ঠাকুর, গঞ্জালেসের চররা যদি তোমায় দেখতে পায় তাহলে এবার আর ছাড়বে না, প্রথমেই জানে মেরে দেবে। বিশু ঠাকুর হাসতে হাসতে বললেন, আমায় চিনবে কি করে? আমি বোস্টম সেজে গ্রামে গ্রামে গান গাইতে গাইতে চলে যাব। বরং সুযোগ হলে একবার ঢাকা পর্যন্ত ঘুরে আসব, দেখে আসবো ডাকাতরা কি রকম জামাই আদরে আছে। বিশু ঠাকুর আর ওদের কোনো ওজোর আপত্তি শুনলেন না। পরদিনই তিনি যাত্রা করবেন ঠিক করলেন। পরদিন সকালেই তিনি একটা পুঁটলিতে সামান্য কিছু জিনিসপত্র বেঁধে নিলেন, কপালে চন্দনের ফোঁটা দিয়ে বৈষ্ণব সাজলেন, গলায় ঝোলালেন একটা হরিতকির মালা, অবশ্য কোমরে একটা ছুরিও লুকিয়ে রাখলেন। পাকা রাস্তা তো কিছু নেই, মাঠের মধ্যে দিয়ে পায়ে চলা পথ। শিব মন্দিরের পিছন দিয়ে গিয়ে বড় পুকুরটার পাশ দিয়ে এগিয়ে একটা ছোট্ট জঙ্গল পেরিয়ে তারপর বিশু ঠাকুর মাঠের পথ ধরলেন। শীত এবারে বেশ ভালোভাবেই পড়েছে। দিনের বেলাতেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এই রকম ঠান্ডায় রোদ্দুরের মধ্যে হাঁটতেও ভালো লাগে। নিতাইরা বলে দিয়েছে যে বিকেল পর্যন্ত হাঁটলেই তিনি গোবিন্দপুর নামে একটা বেশ বড় গ্রাম পেয়ে যাবেন। রাত্রিটা কাটাবেন সেখানে। গ্রামের যে কোনো লোকের বাড়িতেই অতিথি বলে পরিচয় দিলে আশ্রয় পাওয়া যাবে। তারা যত্ন করে খাবারও খেতে দেয়। বিশু ঠাকুরের অবশ্য গোবিন্দপুরে রাত কাটাবার ইচ্ছে নেই, তার উদ্দেশ্য অন্য। সকাল থেকে একটানা হাঁটতে হাঁটতে সূর্য যখন মাথার ওপর পৌঁছল তখন তিনি বিশ্রাম নেওয়ার জন্য থামলেন একটা বট গাছের নিচে। পাশেই একটা বেশ বড় পুকুর, সুন্দর টলটলে জল, ধারে ধারে নারকেল গাছ আর কলা গাছ। পুকুরের জল ঝকঝক করছে রোদে। বিশু ঠাকুর তার পুঁটলিটা খুললেন। তার মধ্যে রয়েছে দুটো মাটির সরা আর কিছু চিড়ে, গুড় আর নারকোলের নাড়ু। খানিকটা চিড়ে আলাদা করে একটা সরায় নিয়ে তিনি পুকুরের কাছে গিয়ে জলে ভিজিয়ে আনলেন। তারপর অপেক্ষা করলেন খানিকক্ষণ। চিড়েগুলো ভিজে গিয়ে বেশ ডুমো ডুমো হবার পর তিনি গুড় দিয়ে মেখে ফেললেন। তারপর একটা একটা গেরাস পাকিয়ে খেতে লাগলেন। খেতে খেতে তার মনে হলো এর সঙ্গে একটা কলা দিয়ে মাখলে আরও স্বাদ হতো। পুকুর ধারের কলা গাছে একছড়া বেশ পাকা কলা রয়েছে, কিন্তু কার না কার গাছ, তাই তিনি সেই কলা গাছটার দিকে পেছন ফিরে বসলেন। তারপর কয়েকটা নারকেল নাড়ু খেয়ে নিয়ে আবার নেমে গেলেন পুকুরের ধারে। সরাটা ভালো করে ধুয়ে তাতে করেই জল খেয়ে নিলেন অনেকটা। এবারে তিনি পুঁটলিটা আবার বেঁধে রেখে দিলেন মাথার কাছে। তারপর পা ছড়িয়ে শুয়ে পড়লেন। মুগার চাদরটা টেনে দিলেন গায়ে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বটগাছটার ডালে একটা ময়না আর একটা দোয়েল ডাকছে পাল্লা দিয়ে। বেশ আরাম লাগলো বিশু ঠাকুরের। গাছের পাতার ফাঁক দিয়ে তিনি দেখতে লাগলেন শীতকালের পরিষ্কার নীল আকাশ। একটুক্ষণের মধ্যেই তার চোখ জুড়ে ঘুম এসে গেল। বেশ অনেকক্ষণ ধরে ঘুমোলেন বিশু ঠাকুর। একটা তক্ষকের ডাকে তার ঘুম ভাঙল। তক্ষক এক রকমের সাপ, কিন্তু বড় গিরগিটির মতন চেহারা। ওরা তক্ষ তক্ষ করে বেশ জোরে জোরে ডাকে। এই বটগাছটার কোনো কোঠরে লুকিয়ে থেকে তক্ষক সাপটা ডাকলো ঠিক 7 বার। তক্ষক সাপ যদি মাথায় কামড়ায় তাহলে আর বাঁচার আশা থাকে না, কিন্তু এই তক্ষক সাপটা বিশু ঠাকুরকে সাবধান করে দেওয়ার জন্যই বোধহয় ডেকে উঠেছিল। বিশু ঠাকুর উঠে বসে চোখ রোগড়ে দেখলেন। বেলা পড়ে এসেছে, আকাশে ম্লান আলো। তিনি ইচ্ছে করেই এতক্ষণ ঘুমিয়েছেন, কেননা আজ বোধহয় তাকে রাত জাগতে হবে। তারপরেই চোখ তুলে দেখলেন একটু দূরে দুজন লোক দাঁড়িয়ে আছে। তাদের বেশ বলিষ্ঠ চেহারা, মালকোচা মেরে ধুতি পরা, খালি গা। দুজনেরই হাতে দুখানা লাঠি। একজন বলল, অচেনা মানুষ দেখছি, মনে হচ্ছে এ গায়ের কেউ নয়। বিশু ঠাকুর বললেন, ঠিকই ধরেছ, আমি ভিন গায়ের এক পথিক। অন্যজন বলল, এই সোনারং গ্রামে চেনাশোনা কেউ আছে? বিশু ঠাকুর দুদিকে মাথা নেড়ে জানালেন না। ওরা দুজন আরও কাছে এগিয়ে এলো। একজন মাথা ঝুঁকিয়ে জিজ্ঞেস করল, ওই পুটলিটায় কি আছে? খোলো তো দেখি।
বিশু ঠাকুর অবাক হয়ে বললেন, আমার পুটলি তোমাদের দেখাতে যাব কেন বাপু? একজন বলল, তুমি কোনো চোরাই জিনিস নিয়ে যাচ্ছ কি না দেখব। আর একজন বলল, চুপ করে বসে থাকো, নইলে লাঠির বাড়ি মেরে মাথা ফাঁক করে দেব। বিনা অনুমতিতেই পুটলিটা একজন তুলে নিয়ে খুলে ফেলল। তার মধ্যে চিড়ে, গুড়, নারকেল নাড়ু ছাড়া রয়েছে একখানা ধুতি আর একখানা চাদর, একটা মুর্শিদাবাদী কাঁসার ঘটি আর দুখানা আকবরী মোহর। সেই লোকটি বলল, এ তো দেখছি মহা কৃপণ, রাস্তায় বেরিয়েছে অথচ সঙ্গে বিশেষ কিছুই নেই। যাগ্গে, বউনির সময় যা পাওয়া যায় তাই লাভ, চল। দ্বিতীয় লোকটি বলল, এখন একে কি করব? একে খতম করে দেব না ছেড়ে দেব? প্রথম লোকটি বলল, ও যদি চুপচাপ চলে যায় তাহলে আর রক্তারক্তি করার দরকার কি? ওহে, তুমি পেছন ফিরে একেবারে মুখটি বুজে চলে যাও। বিশু ঠাকুর উঠে দাঁড়িয়ে বললেন, বারে, তোমরা তো বেশ মজার লোক, আমার জিনিস কেড়ে নিচ্ছ, আবার আমায় বলছো চুপ করে থাকতে, তা কখনো হয়? দাও, আমার পুটলিটা ফেরত দাও। দ্বিতীয় লোকটি বলল, ওরে, এর যে দেখছি মরবার শখ হয়েছে। বিশু ঠাকুর বললেন, হুম, আমার মোটেই মরবার শখ নেই, আমার আরও ঢের দিন বেঁচে থাকার ইচ্ছে আছে। আমি নিরীহ মানুষ, আমার পুটলিটা ফেরত দাও, চলে যাই। দ্বিতীয় লোকটি বলল, তবে তুই মর। বলেই সে সাঁ করে লাঠি চালালো বিশু ঠাকুরের মাথা লক্ষ্য করে। বিশু ঠাকুর লোকটার চোখে চোখ রেখেছিলেন। সে লাঠি চালাবার সঙ্গে সঙ্গে তিনি মাথা নিচু করে ঠিক বাতাসে সাঁতার কাটবার মতন ভঙ্গিতে সামনে ঝাঁপিয়ে পড়ে লোকটার পেটে মারলেন একটা প্রচণ্ড ঢুঁ। সে 7 হাত দূরে ছিটকে পড়ে গেল। অন্য লোকটা লাঠি তোলবার আগেই তিনি এক হাতে তার লাঠি চেপে ধরে অন্য হাতে ঠাস করে তার গালে চড় মেরে বললেন, বেল্লিক কোথাকার! এর কাছ থেকে লাঠিটা কেড়ে নিয়ে তিনি এগিয়ে গেলেন আর একজনের দিকে। সে ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। বিশু ঠাকুর বললেন, দেখি কেমন লাঠি ধরতে শিখেছিস, মার আমাকে। সেই লোকটার লাঠির সঙ্গে বিশু ঠাকুরের লাঠির ছোঁয়ায় 3 বার মোটে ঠক ঠক শব্দ হলো। তারপরই সেই লোকটার হাত থেকে লাঠি উড়ে গিয়ে পড়ল অনেক দূরে। সব ব্যাপারটাই ঘটে গেল প্রায় চোখের পলক ফেলার মধ্যে। এবারে লোক দুটিকে পাশাপাশি দাঁড় করিয়ে বিশু ঠাকুর তার কোমর থেকে ছুরিটা বার করলেন। তারপর হাসতে হাসতে বললেন, এবারে তোদের পেট ফাঁসিয়ে দুজনের নাড়ি ভুড়িতে গিট বেঁধে দেব, সেই হবে তোদের উচিত শিক্ষা। লোক দুটো হাঁটু গেড়ে বসে পড়ে হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, আপনি নিশ্চয়ই কোনো দেবতা কিংবা ব্রহ্মদত্তী, আমাদের ঘাট হয়েছে, এবারের মতন আমাদের মাপ করে দিন। বিশু ঠাকুর বললেন, দেবতা নই, আমি ব্রহ্মদৈত্য, এবার তোদের রক্ত খাবো। দেশের এমন অবস্থা হয়েছে যে আমার মতন একজন গরিব লোকও নিশ্চিন্তে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। লোক দুটি প্রায় কেঁদে ফেলে বলল, হুজুর, এবারের মতো দয়া করুন, আমরা আর কোনোদিন এমন কাজ করব না। বিশু ঠাকুর বললেন, আমার এত দয়া টয়া নেই, যারা আমার মতো নিরীহ দুর্বল লোকের জিনিস কেড়ে নেয় তাদের আমার একটুও দয়া করতে ইচ্ছে করে না। কান্না থামিয়ে এদের একজন চোখ বড় বড় করে বলল, আপনি দুর্বল, চোখের নিমেষে আমাদের দুজনকে ঘায়েল করে দিলেন। বিশু ঠাকুর ছুরিটা আবার কোমরে গুজে দুহাতে লোক দুটির ঘাড় চেপে ধরলেন। তারপর বললেন, আমি গরিব বামুন, আমার জিনিস কেড়ে নিতে তোদের লজ্জা করলো না? তোদের কি শাস্তি দেব তাই ভাবছি, নাড়ি ভুড়ি ফাঁসাবো না পায়ে দড়ি বেঁধে উল্টো করে গাছে ঝুলিয়ে দেব? ওদের একজন বলল, বামুন ঠাকুর, আমরা নাক কান মলছি, আর কোনোদিন এই কাজ করব না, আমাদের ঢের শিক্ষা হয়ে গেছে, এবারের মতন আমাদের ছেড়ে দিন। ঠিক বলছিস? আগে হ্যাঁ, ভগবানের দিব্যি দিয়ে বলছি। তোদের ভগবানের দিব্যিতে কে বিশ্বাস করে? এতদিন ভগবানকে ভয় পাসনি, আজই হঠাৎ ভগবানের ওপর ভক্তি হলো? ঠিক আছে, আমি 1 মাস বাদে এই রাস্তা দিয়ে ফিরব, তখনও যদি শুনি তোরা চুরি ডাকাতি করছিস। তোদের নাম কি? জগাই আর মাধাই।
হুম, নাম দুটি তো বেশ। এক চৈতন্য ঠাকুর একবার জগাই মাদাইকে উদ্ধার করেছিলেন, আমিও তোদের উদ্ধার করলুম। মনে রাখিস, আমার নাম বিশ্বেশ্বর ঠাকুর। হিয়ে, আপনি বোম্বেটে বিশু ঠাকুর? এইবার বিশু ঠাকুর হেসে ফেললেন। তিনি বললেন, আমি বোম্বেটে কেন হব? আমি শিব ঠাকুরের পুজো করি। একবার বোম্বেটেদের সঙ্গে লড়াই করেছিলুম বটে। ঠাকুর, আপনার পায়ের ধুলো দিন, ধন্য হয়ে যাই। আর পায়ের ধুলো নিতে হবে না, তোরা যে পাপ করেছিস তা ধুয়ে ফেলার জন্য পুকুরে স্নান করে আয়। লোক দুটি আবার ভয় পেয়ে চোখ গোল গোল করে বলল, হিয়ে। শীতের বিকেল, শনশন করে হাওয়া দিচ্ছে। এখন জলের নাম শুনলেই শরীরে চমক দেয়। কিন্তু বিশু ঠাকুর ছাড়লেন না। আঙুল উঁচিয়ে কড়া গলায় বললেন, যা, শিগগির নাম পুকুরে। ওই যে ভগবানের নামে দিব্যি নেওয়ার কথা বলছিলি, এখন পুকুরে 3 বার ডুব দিয়ে তারপর সেই দিব্যি নে। ওরা তখনও ইতস্তত করছে দেখে বিশু ঠাকুর ওদের চুলের মুঠি ধরে ঠকাস করে মাথা ঠুকে দিলেন। তারপর বললেন, তোরা জলে নামবি না আমি তোদের পেট ফাঁসিয়ে নাড়ি ভুড়িতে গিট বাঁধব? লোক দুটো এক পা করে নামতে লাগলো জলে। বিশু ঠাকুর চেয়ে চেয়ে বললেন, মনে রাখিস, আমি আবার 1 মাস বাদে এই পথ দিয়েই ফিরব। তারপর লোক দুটো ঝুপ করে জলের মধ্যে একবার ডুব দিতেই তিনি পিছন ফিরে হাঁটতে শুরু করলেন। গ্রামের মধ্যে না ঢুকে বাইরের মেঠো রাস্তা ধরেই হাঁটতে লাগলেন বিশু ঠাকুর। আস্তে আস্তে সন্ধে হয়ে এলো। এরপর রাস্তা চেনাই মুশকিল হবে। বিশু ঠাকুর যেখানে যেতে চান মনে হচ্ছে যেন তার কাছাকাছি এসে পড়েছেন। একটু বাদে তিনি গরুর গলায় ঘণ্টার টুংটাং শব্দ শুনে থমকে দাঁড়ালেন। এক পাল গরু নিয়ে আসছে 2জন রাখাল। তারা কাছে এসে পড়বার পর তিনি তাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, আগুনমারির জলাটা কোন দিকে বলতে পারো? একজন রাখাল পেছন ফিরে বলল, ওই যে ডান দিকে তাল গাছটা দেখতেছ, ওর পশ্চিম দিকে চলে যাও, তাহলেই পেয়ে যাবে। একটু থেমে সে আবার বলল, এখন ওদিকে কেন যাবে ঠাকুর? রাতের বেলা তো ওদিকে কেউ যায় না। বিশু ঠাকুর বললেন, যাই দেখি, একটু কাজ আছে। সেই তালগাছটা লক্ষ্য করে সোজা চললেন তিনি। আকাশে এখনো একটু আলো আছে। একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাওয়ার আগেই তিনি ওখানে পৌঁছতে চান, তাই শেষ পর্যন্ত ছুট লাগালেন। তালগাছের গোড়ায় পৌঁছে তিনি পশ্চিম দিকে তাকিয়ে দেখতে পেলেন শেষ সূর্যের আলোয় চকচক করছে আগুনমারির জলা। এইখানেই তিনি আগের দিন সেই আলেয়া ডাকিনী দেখতে পেয়েছিলেন। এখানেই কোথাও তিনি পুঁতে রেখে গিয়েছিলেন তার লাঠিটা। সেটাকে খুঁজতে লাগলেন তিনি। খানিকটা ঘোরাঘুরি করে সেটা তিনি পেয়েও গেলেন। এদিকে একরকম বড় বড় বিল আর জলাভূমি রয়েছে, তবে এখন শীতকাল বলে আগুনমারির জলায় জল বেশি নেই। মাঝে মাঝে জল শুকিয়ে গিয়ে ডাঙা জেগে উঠেছে, সেখানে ঝোপঝাড়ও গজিয়েছে। আবার মাঝে মাঝে জল। এখানে দিনের বেলা জেলেরা মাছ ধরতে আসে, কিন্তু সন্ধ্যের পর আর কেউ আসে না। একটা শুকনো জায়গা বেছে নিয়ে বিশু ঠাকুর বসলেন। আগেরবার রাত্রির প্রথম প্রহরেই তিনি আলেয়া ডাকিনীর দেখা পেয়েছিলেন। আজ সে কখন আসবে কে জানে। এখান থেকে চারদিকে তাকালে শুধু দূরে দূরে দুটো একটা গাছ ছাড়া আর কিছুই দেখা যায় না। যতদূর চোখ যায় একেবারে ফাঁকা। খানিক বাদেই পুরোপুরি অন্ধকার হয়ে গেল। বিশু ঠাকুর একটু নিরাশ হলেন। সন্ধে হলেও পুরোপুরি অন্ধকার হলো না। আকাশে দেখা দিল চাঁদ। আগের দিন অমাবস্যা ছিল। চাঁদের আলো থাকলে কি ওরা আসে? বিশু ঠাকুর সারা রাত জেগে থাকবেন ঠিক করলেন। এক সময় না এক সময় অন্ধকার হবেই। আরও খানিকটা বাদে একটা শব্দ শুনে বিশু ঠাকুর চমকে উঠলেন। তিনি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। শব্দটা কীরকম যেন মেয়েলি গলায় হি 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 হাসির মতো। আগের দিনও তিনি এই রকম হাসি শুনেছিলেন। একেই লোকে বলে পেতনির হাসি। কিন্তু আজ বিশু ঠাকুরের মনে হলো এক ধরনের মাছরাঙা পাখিও এই রকম শব্দ করে। দিনের বেলা এই রকম মাছরাঙার ডাক সবাই শোনে, কিন্তু রাত্রির বেলা শুনলেই
অন্যরকম মনে হয়। অবশ্য বেশিরভাগ পাখি তো রাত্রিরে ডাকে না। পাখিটা আর একবার হি হি করে ডেকে উঠবার পরই দপ করে জ্বলে উঠল আলেয়া। বিশু ঠাকুর একদৃষ্টে তাকিয়ে রইলেন সেদিকে। তিনি বোঝবার চেষ্টা করলেন ওই আলোর মধ্যে কোনো মেয়ের মুখ দেখা যাচ্ছে কিনা। তা তিনি আজ দেখতে পেলেন না, যদিও আলোটা নিজে নিজেই লাফাচ্ছে। আলোটা জ্বলে ওঠা মাত্র বিশু ঠাকুরের ইচ্ছে হয়েছিল ওই দিকে ছুটে যেতে, কিন্তু তিনি মনের জোর এনে চুপ করে বসে রইলেন। তিনি অনেকের কাছে শুনেছেন যে আলেয়াকে ধরবার জন্য ছুটোছুটি করেই অনেকে রাস্তা ভুলে যায়, শেষ পর্যন্ত মারা যায়। দেখাই যাক না ওই আলেয়া কি করে। আলেয়ার আলো একবার ছোট হয়, একবার বড় হয়, তাতে তার চেহারাও বদলে যায়। এক এক সময় মনে হয় একটা মেয়ের মতন, এক এক সময় মনে হয় একটা জ্বলন্ত গাছ। আলোটা খানিকক্ষণ ঘুরে ঘুরে যেন নাচ দেখালো বিশু ঠাকুরকে। বিশু ঠাকুর ভাবলেন, এই আলোটা যেখান থেকেই আসুক, একে তো ভয় পাওয়ার কিছু নেই। কোনো ডাইনি বা পেতনি তো ওর মধ্যে থেকে উকি মারছে না। আগেরবার তিনি প্রথম দেখে ওকে ধরবার জন্য ছুটেছিলেন, তাতেই তার মাথা ঘুরে গিয়েছিল। একটু পরেই সে আলেয়ার আলো একটা নির্দিষ্ট গতিতে লাফাতে লাগলো। ডান দিকের একটা কোণের দিকে লাফাতে লাফাতে গিয়ে এক জায়গায় থামে, আবার কাছে ফিরে আসে। এই রকম 2-3 বার হবার পর বিশু ঠাকুর শুনতে পেলেন একটি মেয়ের কান্নার আওয়াজ। এবার তিনি সিধে হয়ে বসলেন। এ তো আর কোনো পাখি টাখির ডাক নয়, সত্যি কোনো মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ডান দিকের কোণে যেখানে গিয়ে আলেয়াটা থামছে, কান্নার আওয়াজটা আসছে সেখান থেকে। বিশু ঠাকুর উঠে দাঁড়ালেন। ব্যাপারটা তো দেখতে হয়। আলেয়ার আলো যেন তাকে ওই দিকে যেতেই ইশারা করছে। তিনি আলেয়াকে লক্ষ্য করে এগোলেন। শুকনো জায়গা ছেড়ে তাকে নাবতে হলো জলে, ঠান্ডা কনকনে জল। অবশ্য এখানে হাঁটু জলের বেশি গভীর নয়, তা তিনি আগেই দেখে নিয়েছেন। তবু জলে নামবার পর তার মনে হলো শেষ পর্যন্ত সেই তাকে আলেয়ার পেছনেই ছুটতে হলো। শুনছিলেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আঁধার রাতের অতিথির প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। গল্পটা যদি ভালো লাগে এবং আমার গল্প পাঠ যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দ্বিতীয় পর্ব শোনার জন্য, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।